ভারতীয় দলের পুরনো রোগ যেন আর গেল না। তারা শুরুটা যতই ভালো করুক না কেন, সেটা মানে দিন শেষে বলুন কিংবা ম্যাচ শেষে বলুন, তারা সেই ওই ভালো স্টার্টটা, ওই পজিটিভ স্টার্টটা কোনোভাবেই যেন শেষ ম্যাচ ধরে রাখতে পারে না। সেটা ভারতীয় সিনিয়র টিমের কথাই বলুন, এ টিমের কথাই বলুন, আন্ডার 19, আন্ডার 23, সব টিমের ক্ষেত্রেই দেখছি এখন এই একই কথা প্রযোজ্য। তো এই সেকেন্ড আনঅফিসিয়াল টেস্টে ইংল্যান্ড লায়ন্সের এগেনস্টে ভারতীয় এ দল প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল। তো খুবই সারপ্রাইজিংলি এই জায়গায় যশস্বী জয়সওয়ালের সাথে রাহুলকে আমরা ওপেন করতে দেখলাম, যার কিনা এই ম্যাচে খেলারই কথা ছিল না। ইভেন এই এ টিমের 18 জনের ইনিশিয়াল স্কোয়াডেও তিনি ছিলেন না, কিন্তু ওই তার টিম দিল্লি ক্যাপিটালসের আইপিএল যাত্রা যেহেতু আগেভাগেই শেষ হয়ে গেছিল, তো সেই কারণে তিনিও ইংল্যান্ডে বেশ আগেভাগেই উড়ে গিয়ে দলের সাথে যোগ দিয়েছিলেন, আর তিনি এই ম্যাচটা খেলারও অপরচুনিটি পেলেন। কিন্তু এই ম্যাচে খেলার মূলত কথা ছিল শুভমান গিল আর সাই সুদর্শনের। তাদের কিন্তু আগেভাগেই ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ছিল এই 1 তারিখের মধ্যে, কিন্তু তারা ওই মানে দলের সাথে 5 তারিখে যেহেতু উড়াল দিয়েছে, সেই কারণে তারা এই আনঅফিসিয়াল এই সেকেন্ড টেস্টটা তারা মিস করেছেন। তো হোয়াট এভার ইট ইজ, তো রাহুল আর জয়সওয়াল তারা ওই জায়গায় মানে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ পেয়ে গেল। এই জায়গায় জয়সওয়াল কিন্তু ওই আগের মানে টেস্টের সেকেন্ড ইনিংসে তিনি একটা হাফ সেঞ্চুরি করেছিলেন, ঝোড়ো একটা ইনিংস খেলেছিলেন। তো সেই মানে ভালো ফর্মটা তিনি কিন্তু এদিন ক্যারি করতে পারলেন না। মাত্র 17 রান করে তিনি এই জায়গায় আউট হয়ে গেছিলেন ক্রিস ওকসের একটা ডেলিভারিতে। শুরুটা কিন্তু ভালো করেছিলেন, 2টা বাউন্ডারি মেরে, কিন্তু খেইটা তিনি ধরে রাখতে পারলেন না। 28 রানের মাথায় ইন্ডিয়া এ টিম প্রথম উইকেটটা খোয়ালো। এরপর মানে তিনে ব্যাটিং করতে এসেছিলেন এই ইন্ডিয়া এ টিমের ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরন, যিনি কিনা আগের ম্যাচে ওই জয়সওয়ালের সাথে ওপেন করেছিলেন। তো রাহুলকে ওই ওপেনিংয়ে জায়গা ছেড়ে দেওয়ার জন্য তিনি 3 নম্বরে আসেন। শুরুটা কিন্তু বেশ ভালো করেছিলেন, 2টা চমৎকার বাউন্ডারি মেরে, কিন্তু এরপর ক্রিস ওকসের একটা ইনকামিং ডেলিভারিতে তিনি ওই জায়গায় পুরোপুরি বিট হয়ে বোল্ড হয়ে যান। তো যার ফলে 40 রানের মধ্যে ইন্ডিয়া এ টিম কিন্তু 2টা উইকেট খুইয়ে ফেলে। তখন ওই জায়গায় একটা ব্যাটিং বিপর্যয় হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল শুরুর দিকেই, কিন্তু ওই 4-এ ব্যাটিং করতে আসা করুণ নায়ার আর ওপেনার রাহুলের মধ্যে এই জায়গায় একটা 86 রানের বেশ কার্যকরী একটা বেশ বড় পার্টনারশিপই গড়ে ওঠে বলতে পারেন। ফার্স্ট সেশন শেষেও আর কি ভারতীয় এ দলের স্কোরটা ছিল 2 উইকেটে 75। তখন রাহুল আর এই করুণ নায়ার কিন্তু বেশ ধীরে ধীরে তাদের ইনিংসটাকে বিল্ড আপ করছিলেন। তাদের হাত ধরে ইন্ডিয়া এ টিম 100 রানের গন্ডি টপকে যায়। করুণ নায়ার, যিনি এর আগের ম্যাচেই ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন ফার্স্ট ইনিংসে, তিনিও কিন্তু বেশ ইনিংসের শুরুটা ভালো মতোই করেছিলেন। ওই পজিটিভ স্টার্টটা কিন্তু তিনি এদিনও পেয়ে গেছিলেন, কিন্তু খুবই আনফর্চুনেটলি ওই 40 রানের মাথায় ওই ক্রিস ওকসের একটা ডেলিভারিতেই তিনি নিজের উইকেটটা খুইয়ে বসেন। 126 রানের ভারতীয় এ দল মানে 3টা উইকেট ওই জায়গায় হারিয়ে ফেলে। এরপর 5 নম্বরে ব্যাটিং করতে আসেন ধ্রুব জুরেল আর ওই জায়গায় ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া রাহুলের মধ্যে এরপর একটা 100+ রানের ম্যামথ পার্টনারশিপ গড়ে ওঠে। রাহুল তখন ইতিমধ্যেই নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন। এরপর ধ্রুব জুরেল চমৎকার মানে তিনি ওই জায়গায় সাপোর্ট দিয়েছেন রাহুলকে। এই 2 ব্যাটারের হাত ধরে ভারতীয় এ দল প্রথমে 150 রানের গন্ডি টপকায়, তারপর ধীরে ধীরে তারা কিন্তু 200 রানের গন্ডিটাও টপকে যায়। তো এই জায়গায় মানে টি ব্রেক যখন ডাকা হয়, তখন কিন্তু ভারতীয় এ দলের স্কোরটা ছিল 3 উইকেটে 213। মানে সেকেন্ড সেশনে ইন্ডিয়া এ টিম তুলে ফেলেছিল 138 রান, তাও মাত্রই শুধু করুণ নায়ারের উইকেটটা খুইয়ে। মানে তখন ওই মানে ফার্স্ট সেশনেও আর কি বলতে গেলে 50-50 যেখানে অবস্থায় ছিল, সেখানে মানে সেকেন্ড সেশনে ভারতীয় এ দলই বলতে গেলে আধিপত্যটা দেখিয়েছিল। কিন্তু এই জায়গায় মানে থার্ড সেকশনের খেলা যখন শুরু হলো, তখন প্রথমেই ধ্রুব জুরেল নিজের 50টা কমপ্লিট করে নিয়েছিলেন। তারপর রাহুলও কিন্তু নিজের ওই সেঞ্চুরির দেখাটা পেয়ে গেছিলেন, মানে যেটা কিনা টেস্ট সিরিজ শুরুর আগে খুবই ভালো একটা ইঙ্গিত বলা চলে। মানে রাহুল তার ব্যাটের দিকে আর কি অনেকাংশেই তাকিয়ে থাকবে ভারতীয় দল, পার্টিকুলারলি সিনিয়র ক্রিকেটারদের অবসরের পর। তো তিনি যখন মানে এই আইপিএলেও ভালো ফর্মে ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসে টেস্ট ম্যাচেও আর কি খুব ভালোভাবে নিজেকে শিফট করে নিলেন। এর থেকে ভালো খবর ভারতীয় দলের জন্য আর কিছু হতেই পারে বলে আমার মনে হয় না। কিন্তু এরপর বিপত্তিটা ঘটে, ভারতীয় এ দলের রান যখন 247, ধ্রুব জুরেল জাস্ট আর কি নিজের হাফ সেঞ্চুরিটা পেয়েছেন, তখনই ওই জায়গায় তিনি নিজের উইকেটটা খুইয়ে বসেন। তারপর ওই 247এই ভারতের 4টা উইকেট চলে যায়। আর এর ঠিক কয়েক ওভারের মধ্যেই মানে ঠিক 5 রানের মধ্যেই রাহুলও নিজের উইকেটটা খুইয়ে ফেলেন। 116 রানে তিনি ওই জায়গায় আউট হয়ে যান। চমৎকার একটা ইনিংস তিনি ডেলিভার করেছেন। মানে 252 তখন কিন্তু 5 উইকেট চলে যায়, মানে মাত্র এই ম্যাচের 5 রানের মধ্যে এই 2 সেট ব্যাটারকে তখন ভারতীয় এ দল হারিয়ে ফেলেন। এরপর তখন ক্রিজে ছিলেন নীতিশ কুমার রেড্ডি আর শার্দুল ঠাকুর, যাদের উপর কিনা মানে এই দলের লোয়ার মিডিল অর্ডারটা পুরোটাই ডিপেন্ডেন্ট। মানে এদের মধ্যে একটা 33 রানের জুটি গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু আমি মনে করি তাদের এই জুটিটাকে আরও বড় করা উচিত ছিল। মানে এই জায়গায় যখন ইংল্যান্ড লায়ন্সের বোলারদের এগেনস্টে তাদের ওই জায়গায় কিন্তু আরেকটু দাপট দেখানোটা উচিত ছিল বলেই আমি মনে করি। পার্টনারশিপটা বেশ ভালো মতোই গড়ে উঠেছিল, কিন্তু শার্দুল ঠাকুর একটু বেশি তাড়াহুড়ো করতে গিয়ে নিজের উইকেটটা খুঁয়ে বসেন। ওই জায়গায় 19 রানের বেশি তিনি করতে পারেননি। নীতিশ কুমার রেড্ডির কাছে কিন্তু একটা ভালো অপরচুনিটি ছিল। এরপর ওই মানে তানুষ কোটিয়ানকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু একটা পার্টনারশিপও গড়ে তুলেছিলেন 29 রানের। তানুষ কোটিয়ান এই ম্যাচের একাদশে এসেছেন, যিনি একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলছেন। তিনি উইকেটের এক পাশটা আগলে রাখার কাজ করলেও রান তোলার কাজটা করছিলেন নীতিশ কুমার রেড্ডি। কিন্তু দিনের খেলার একদম প্রায় শেষ দিকে এসে ওই নীতিশ কুমার রেড্ডি মানে বলতে গেলে একটা ওই পার্ট টাইম মানে বোলারের কাছে কিন্তু নিজের উইকেটটা খুঁয়ে বসেন, তাও মানে একবারে বোল্ড হয়ে। টম হেনিস, যিনি কিনা ভারতের বিরুদ্ধে এর আগের ম্যাচে ওই 171 রান করেছিলেন ফার্স্ট ইনিংসে, মানে তাকে দিয়ে মূলত আর কি ফাটকাই বল করানো হয়েছিল, যদিও আর কি ব্রেক থ্রু চলে আসে, কিন্তু সেই কাজটাই তিনি ওই জায়গায় দিন শেষে গিয়ে একদম পারফেক্টলি করে দিলেন।
ওই নীতিশ কুমার রেড্ডির মতো ডেঞ্জারাস ব্যাটারকে ফিরিয়ে দিয়ে, মানে যেটা কিনা আমি বলবো খুবই দৃষ্টিকটু ছিল বলা চলে। নিজের ইনিংসটাকে তিনি বড় করতে পারেননি, 34 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন। 314 ভারতীয় এ দল 7টা উইকেট খুইয়ে ফেলে। এরপর আনসুল কম্বোজ ক্রিজে আসেন। আনসুল কম্বোজ আর তানুষ কটিয়ানের মধ্যে দিন শেষে একটা ওই 5 রানের জুটি অপরাজিত থাকে। তো যেখানে মনে হচ্ছিল দিনের শেষটা ভারতীয় এ দল আর কি নিজেদের মানে দাপটটা দেখিয়ে করবে, যেখানে তারা সেকেন্ড সেশন শেষেও আর কি তাদের স্কোরটা ছিল 3 উইকেটে 213, ওইখানে বলতে গেলে দিন শেষে তারা মানে তাদের স্কোরটা ওই জায়গায় হয়ে যায় 7 উইকেটে 319। মানে হিসাব মতো তারা ওই ফাইনাল সেশনে 4টা উইকেট খোয়ায়, তাও মাত্র 106 রানের ভেতরে। ওই রাহুল আর মানে ধ্রুব জুরেলের পার্টনারশিপটা যখন ভেঙে গেল, তারপরই বলতে গেলে লোয়ার মিডিল অর্ডার থেকে সেরকম বড় কোনো প্রতিরোধ আর গড়ে তোলা মানে ওই জায়গায় যায়নি। মূলত সেই কারণেই এই অবস্থা। আর আমি মনে করি মানে নীতিশ কুমার রেড্ডি আর শার্দুল ঠাকুর এই দুই ব্যাটারের উপর কিন্তু মানে ভারতের সিনিয়র টিমের ওই লোয়ার মিডিল অর্ডারটাও কিন্তু অনেকাংশে ডিপেন্ড করবে। এই দুজনকে কিন্তু শর্ট সিলেকশনের ক্ষেত্রে আরও বেশি করে সতর্ক থাকতে হবে, বা তাদের ওই জায়গায় কনসেন্ট্রেশনটা আরও বেশি করে বাড়াতে হবে বলে আমি মনে করি। তো দেখা যাক আজকে ভারতীয় এ দল তাদের ইনিংসটাকে কত বড় করতে পারে। ওই 319 থেকে এই আর কি শেষের দিকের ব্যাটাররা এই তানুষ কোটিয়ার আর আনসুল কম্বোজ আর কত মানে দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এরপর যদিও তুষার দেশপান্ডে আর খালিল আহমেদ রয়েছে, কিন্তু তাদের উপর খুব একটা ভরসা করা যায় না। যা কাজ করার এই তানুষ কোটিয়ান আর আনসুল কম্বোজকেই করতে হবে, কারণ তারাই আর কি মোটামুটি ব্যাটিংটা করতে পারে। তো কি মনে করেন এই দ্বিতীয় দিনে ভারতীয় এ দল তাদের প্রথম ইনিংসের স্কোরটাকে কত রানে নিয়ে যেতে পারবে সর্বোচ্চ? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।